হ্যালো ভিউয়ার্স, এবার যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি বাংলার সাজেশন। হ্যাঁ, তোমাদের পরীক্ষার আর গুনে গুনে কয়েকটা দিন বাকি রয়েছে, তো তোমরা দেখে নাও বাংলার কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে অনায়াসেই তোমরা বাংলাতে অনেক ভালো নাম্বার পাবে। ঠিক আছে, বলতে পারো সমস্তটাই এখান থেকেই কমন পাবে। তো দেখো তোমাদের কি কি প্রশ্ন আসবে, তার আগে দেখে নাও তোমাদের সিলেবাসে কোন গুণগুলো ভালো করে পড়তে হবে। তোমাদের সিলেবাস তোমরা প্রত্যেকেই জানো। তোমাদের বাংলার কি কি রয়েছে দেখে নাও। জ্ঞানচক্ষু রয়েছে, অসুখী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি রয়েছে, আফ্রিকা রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম রয়েছে, বহুরূপী রয়েছে, অভিষেক, প্রয়োল্লাস, পথের দাবি, সিন্ধু তীরে, অদল বদল, অস্ত্রের বিরুদ্ধে গান, নদীর বিদ্রোহ। তো এইগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। একটা কথা বলতে পারি, সব কটা সাবজেক্ট নয়, সব কটা টপিক পড়ার দরকার নেই। যেই টপিকগুলো তোমরা ভালো করে পড়ে গেলে পরীক্ষাতে তার মধ্যেই ফুল মার্কস পাবে এবং কমনও পাবে, সেই চ্যাপ্টার কটা ভালো করে পড়বে। দেখো জ্ঞানচক্ষুটা রয়েছে, দেখো রয়েছে ইম্পর্টেন্ট বেশি। জ্ঞানচক্ষুটা খুব ভালো করে পড়বে, অসুখী একজনটাও ভালো করে পড়বে। ঠিক আছে, জ্ঞানচক্ষু, অসুখী একজন দরকার পড়ে খাতায় নোট করে রাখতে পারো। আয় আরও বেঁধে বেঁধে থাকি, এটাও ভালো করে পড়বে। আফ্রিকাটা না পড়লেও চলবে। ঠিক আছে, তোমরা খাতায় এগুলো নোট করে রাখতে পারো। আফ্রিকা কিন্তু তোমাদের না পড়লেও চলবে। যেগুলো তোমাদের না পড়লেও চলবে সেগুলো আমি জাস্ট একবার হাইলাইট করে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করো। অভিষেকটা তোমাদের না পড়লেও চলবে। ঠিক আছে, আর অদল বদল আর রয়েছে নদীর বিদ্রোহ, এই চারটে টপিক তোমরা কিন্তু বাদ দিতে পারো, এগুলো না পড়লেও চলবে। ঠিক আছে, তোমাদের যে কটা মেনলি পড়তে হবে সেগুলো হচ্ছে এই কটা: জ্ঞানচক্ষু, অসুখী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, হারিয়ে যাওয়া কালিকলম, তারপরে রয়েছে প্রয়োল্লাস, পথের দাবি, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। ঠিক আছে, এই কটা টপিক তোমরা ভালো করে পড়বে, এর মধ্যেই কমন পাবে। দেখো জ্ঞানচক্ষু পড়াটা তোমাদের আমি ভালো করে পড়িয়ে দিয়েছি, গল্পটা বুঝিয়েও দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত গল্পটা পড়োনি বা পড়াটা বাদ রয়েছে তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, বাংলা এমন কোনো সাবজেক্ট নয় যে খুব কঠিন। বাংলা সব থেকে সহজ একটা সাবজেক্ট। তার জন্য সবাইকে বলবো প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকটা একবার পড়ে নিতে, তাহলে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দিক না কেন উত্তর তোমরা কিন্তু লিখে আসতে পারবে। বুঝতে পেরেছো আমার কথাটা? আচ্ছা, জ্ঞানচক্ষু গল্পটা তোমাদের আমি পড়িয়েছি। যদি তোমাদের হাতে এখন সময় খুব কম, তোমাদের এখন পুরো গল্পটা বা পুরো কবিতাটা ভালো করে পড়ার সময় থাকবে না, তবে একটা জিনিস তোমাদের সাজেস্ট করতে পারি, তোমাদের যে হেল্পার বই আছে সেখানে দেখবে রয়েছে বিষয় সংক্ষেপ। যে কটা চ্যাপ্টার তোমাদের পরীক্ষাতে হবে সেই সমস্ত চ্যাপ্টারের বিষয় সংক্ষেপটা একবার কিন্তু রিডিং পড়ে নেবে। ঠিক আছে, তারপর কোশ্চেন উত্তরগুলো মানে প্রশ্ন উত্তরগুলো পড়বে, দেখবে সমস্ত প্রশ্ন উত্তর তোমার মাথায় থেকে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রথম কথাগুলো। এবার চলো এই পরপর চ্যাপ্টার অনুযায়ী দেখে নিই আমাদের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। প্রথমে চলে আসো জ্ঞানচক্ষু। দেখো প্রত্যেকটা কবিতা হোক বা গল্প হোক তোমাদের ছোটবেলা থেকে আমি বলে আসছি, লেখক সহ উৎস প্রত্যেকটারই ভালো করে কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, এটা আমি নতুন করে বলছি না, এটা তোমাদের প্রথমেই আমার বলা থাকলো। দেখে নাও বড় প্রশ্ন কি কি করবে 5 নম্বরের জন্য। কিন্তু নতুন মেশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপন বলছে নতুন মেশুর পরিচয় দাও, তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। আমি তোমাদের এই ভিডিওতে পুরো উত্তর দেখাতে পারছি না, তোমাদের যে কোনো রাইটারের যে কোনো বই থাকে সেখান থেকে এই উত্তরগুলো দেখে নিও। শুধু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করো। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। চায়ের টেবিলে ওঠা কথাটা সম্পর্কে কি প্রতিক্রিয়া হয়েছিল এবং নতুন মেসোমশাইয়ের বা এই ঘটনার বক্তব্য কি ছিল? ঠিক আছে, পুরো বিস্তারিত ঘটনাটা লেখো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণটা কি করবে? তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতাটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, তার যে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। উদ্দিষ্ট ব্যক্তির কাছে কোন ঘটনা কেন দুঃখের ও অপমানের? এগুলো প্রত্যেকটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন, ভালো করে পড়বে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। তপন কেন উত্তেজনা অনুভব করে এবং তা ভয়ানক কেন? ঠিক আছে, জ্ঞানচক্ষু থেকে 5 নম্বরের জন্য এই কটা প্রশ্ন পড়লেই কমন পেয়ে যাবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। এরপরে চলে এসো অসুখী একজন, পাবলো নেরুদা। এই কবিতারও তাই উৎস এবং যে লেখক এটা ভালো করে কিন্তু পড়ে রাখতে হবে। যুদ্ধের নেতিবাচক ভাবের পাশাপাশি যে মানবিক আবেদন অসুখী একজন কবিতায় প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। অর্থাৎ এখানে যে ব্যাপারটা প্রকাশ পেয়েছে যুদ্ধের যে নেতিবাচক দিকটা, সেটা তোমাকে
মানে বর্ণনা করতে বলছে, এটা ভালো করে পড়বে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ। আর সেই মেয়েটি আমার অপেক্ষারত সেই মেয়েটির মধ্য দিয়ে কবি স্বদেশপ্রেম তথা মানবপ্রেমের যে শাশ্বত রূপ তুলে ধরেছেন তা আলোচনা করো। অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে, তার অসুখী হওয়ার নেপথ্যে কোন কারণ রয়েছে, এই বড় বড় প্রশ্নগুলো করলে ছোট ছোট প্রশ্ন অনায়াসেই তোমরা পেরে যাবে। আর যেটা প্রথমে বলে রাখলাম, প্রত্যেকটা কবিতা ও গল্পের লেখক সহ উৎস ভালো করে পড়ে নিও। তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে বা কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতির কি হয়েছে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল, পায়ের দাগ ধুয়ে যাওয়া কিসের ইঙ্গিতবাহী করবে। এরপরের টপিক, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে বলা থাকলো উৎস এবং লেখকের নাম ভালো করে পড়ে রাখতে হবে, কারণ অনেক সময় আমাদের কিন্তু লেখকের নাম গুলিয়ে যাবে, যেহেতু অনেকগুলো টপিক রয়েছে আমাদের বাংলাতে, তো এটা কিন্তু কেউ ভুল করো না। ঠিক আছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ সময় ও সময়কাল সম্পর্কে যা বলতে চেয়েছেন তা আলোচনা করো, পড়বে। আমাদের পথ নেই, আমরা কারা এবং তাদের পথ নেই কেন, পথহারা মানুষগুলিকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়বে। আমাদের ইতিহাস নেই বলে কবি সংশয় প্রকাশ করেছেন কেন, এমনই ইতিহাস বলাটার কারণ কি। আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করেছেন কেন, করবে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কোন কবিতার কার কোন কবিতার অংশ, মূল গ্রন্থের নাম কি, পাঠ্যকবিতা অনুসারে পঙ্ক্তি দুটি তাৎপর্য আলোচনা করো। এর পরের টপিক, বহুরূপী, লেখক সুবোধ ঘোষ। এরও তাই উৎস তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। বাহ, এ তো বেশ মজার ব্যাপার, কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে, এই ঘটনাটি মজার কেন। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। আতঙ্কের হল্লা বলতে কি বোঝানো হয়েছে, চকের বাস স্ট্যান্ডের কাছে কি ঘটনা ঘটেছিল। হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। হরিদার জীবনের বহুরূপের খেলার পরিচয় দাও। আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কেন। হরির কাণ্ড, হরির কাণ্ড বলতে কি বা কোন ঘটনার কথা বলা হয়েছে। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা করবে। আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। বক্তার এই জবর খেলার দেখানোর উদ্দেশ্য কি ছিল, শেষ পর্যন্ত এই খেলার পরিণতি বা কি হয়েছিল। বহুরূপী গল্পে হরিদার চরিত্র বর্ণনা করবে। এর পরের টপিক, প্রলয়োল্লাস, কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, কবি, এবং এই কবিতার উৎসটাও ভালো করে দেখে নেবে। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, তার আশার তাৎপর্য ব্যাখ্যা কর। মাভৈ, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, কবি মাভৈ বলে কি জানাতে চেয়েছেন, প্রলয় এসে কোন কাজ করবে বলে কবির মনে হয়েছে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর, এই দুই চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও। আসছে নবীন, জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কি, চরাচর স্তব্ধ কেন, লেখো। তোরা সব জয়ধ্বনি কর, কার উদ্দেশ্যে কবির এই আহ্বান, কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন কর। অন্ধকার আর বন্ধকূপে বলতে কবি কি বুঝিয়েছেন, সেই সঙ্গে দেবতা বাধা যজ্ঞচূপে পাষাণ স্তূপে বলার কারণ বিশ্লেষণ করবে। দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার স্তত্র জটায়, পঙ্ক্তিতে তাৎপর্য ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। আসছে নবীন, জীবনহারা অসুন্দরে করতে ছেদন, জীবনহারা অসুন্দরকে ছেদন করতে নবীনের আসা তাৎপর্য বুঝিয়ে দাও, করবে। এর পরের টপিক, পথের দাবি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়। গিরিশ পাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও। কই, এ ঘটনা তো আমাকে বলেননি, কোন ঘটনার কথা বলা হয়েছে, ঘটনা বক্তাকে না বলার কারণ কি ছিল। পথের দাবি উপন্যাস থেকে গৃহীত পাঠ্যাংশ অংশে অপূর্বর রেলযাত্রার যে বিবরণ দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে, তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করে হাসি গোপন করার কারণ কি, লেখো।
অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে প্রসঙ্গ কি? চকিত হয়ে উদ্দিষ্ট ব্যক্তির সঙ্গে যে কথাবার্তা হয়েছিল তা আলোচনা করো। কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে, তাকে ওয়াচ করা দরকার নেই কেন? এর পরের টপিক সিন্ধু তীরে, কবি সৈয়দ আলাউল। এরও তাই উৎসটা ভালো করে দেখে নাও। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। উদ্ধৃত অংশের বালাকে পাঠ্যকবিতা অবলম্বনে বালার সৌন্দর্য প্রীতির পরিচয় দাও। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। সিন্ধু তীরে মাঞ্জসে কারা কাকে দেখলো, তারপরে কি ঘটলো আলোচনা করো। তথা কন্যা থাকে সর্বক্ষণ। কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যা কোথায় ও কেন সর্বক্ষণ থাকে। পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা কাদের বলা হয়েছে, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল। সমুদ্র নিপতি সুতার নাম কি? সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্র নিপতি সুতার চরিত্র আলোচনা করো। বিধি মোড়ে না করো নৈরাশ। কার প্রার্থনা, এমন প্রার্থনার কারণ কি? পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা চেতনা পাওয়ার প্রসঙ্গটি বুঝিয়ে দাও। অথবা দিয়ে প্রশ্নটা ভালো করে দেখে নাও। অগ্নিজালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও। প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য বুঝিয়ে দাও। করবে। ব্যথানিত হইছে কেশে বেশ বলতে কবি কি বুঝিয়েছেন। করবে। এর পরের চ্যাপ্টার অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামী কবি। ঠিক আছে, দেখে নাও। তোমাদের প্রত্যেকটা গল্পের ও কবিতার উৎসটা ভালো করে কিন্তু প্রত্যেকে আমি দেখতে বলছি, উৎসটা দেখে নিও। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কি? আমি এখন হাজার হাতে পায়ে কোন কবির কোন কবিতা থেকে নেওয়া? আমি কে হাজার হাতে পায়ে বলতে তিনি কি বুঝিয়েছেন ব্যাখ্যা। গানের বর্ম আজ পড়েছি গায়ে, কার কোন রচনাংশ, মূল গ্রন্থ কি, কে গানের বর্ম পড়েছে। গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ কর। রক্ত মুছি শুধু গানের গায়ে, রক্তপাত হওয়ার কারণ কি? গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য ব্যাখ্যা করবে। অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, কার উদ্দেশ্যে এমন আবেদন করার কারণ কি? এই আবেদনের তাৎপর্য ব্যাখ্যা করো। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। কোন কবিতার অংশ প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটি তাৎপর্য বুঝিয়ে লেখো। বোঝা গেল? করবে এই প্রশ্নটি। ঠিক আছে, তো এই হলো তোমাদের প্রত্যেকটা টপিক অনুযায়ী সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে। তারপরও তোমাদের একটা কথা বলে রাখি, যে চ্যাপ্টারগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে সেগুলো একবার দেখে নাও। জ্ঞানচক্ষুটা ভালো করে পড়বে, অসুখী একজনটা খুব ভালো করে পড়বে, বহুরূপীটাও ভালো করে পড়বে, প্রলয়োল্লাস সেটাও ভালো করে পড়বে। তারপর দেখো রয়েছে অদল বদলটা তোমাদের বাদ দিতে বললাম, সিন্ধু তীরটা পড়বে। আর নিচে রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান। এই কটা চ্যাপ্টার একটু বেশি জোর দিয়ে পড়ো, বাদ বাকিগুলো যা যা প্রশ্ন আমি বললাম সেগুলো করে নিও। ঠিক আছে, তো এই হলো তোমাদের বাংলার পুরো সাজেশন। পুরো বলতে শুধুমাত্র পড়াগুলোর পাঠ্যগুলো আর কি, এবং সহায়ক পাঠ এবং ব্যাকরণ তোমাদের যেগুলো রয়েছে এবং রচনা যেগুলো তোমাদের রয়েছে সেটা আমি আলাদা ভিডিও তোমাদের দেখাবো, খুব শীঘ্রই দেখাবো। তো এগুলো ভালো করে করো, আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবেই। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরীক্ষা সবার ভালো হবেই, তো ভালো করে পরীক্ষাও দিও, পড়ো। ঠিক আছে।